আমার স্বামীর অ্যাক্সিডেন্টের পর দেওর আমাকে অবাক করে প্রেমের প্রস্তাব দিল। ভাইয়ার অ্যাক্সিডেন্টের পর তুমি আমার সহায়তা ছাড়া একা থাকতে পারছো না, বুদি। 6 মাস ধরে আমি তোমার পাশে আছি, ভাইয়ার দেখাশোনা করতে তুমি ক্লান্ত হয়ে পড়ছ। আজ রাতে যখন তুমি কাঁদতে কাঁদতে আমার কাঁধে মাথা রাখলে, আমি তোমার চোখের জল মুছে দিয়ে বললাম, আমি জানি ভাইজা আর কখনো সুস্থ হবে না, সে এখন শুধু একটা দেহ। তাকে নার্সিং হোমে রাখা যাক, আর তুমি আমার জীবনে নতুন অধ্যায় শুরু করো। তোমাকে আমি বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে ভালোবাসতে চাই, যা ভাইজা কখনো করেনি। আমি ক্লান্ত হয়ে সোফায় শুয়ে পড়েছিলাম। গত 6 মাস ধরে আমি একাই দেখাশোনা করছি আমার স্বামীকে, যে গাড়ি অ্যাক্সিডেন্টে মস্তিষ্কে আঘাত পেয়ে বেশিরভাগ সময় অচেতন থাকে। শুধু দেওর অর্জুন আমাকে সাহায্য করেছে, প্রতিদিন আসে, সাহায্য করে স্বামীকে স্নান করাতে, ওষুধ খাওয়াতে। আজ রাতে আমি আর পারছিলাম না, ক্লান্তিতে ভেঙে পড়েছিলাম। অর্জুন আমাকে সান্ত্বনা দিতে এসেছিল। আর কতদিন এভাবে চলবে, আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম। কতদিন পারবে তুমি? অর্জুন আমার পাশে বসল। আমি তার কাঁধে মাথা রেখে বললাম, আমি আর পারছি না, অর্জুন। আমার মনে হয় আমি পাগল হয়ে যাব। অর্জুন আমার চোখের জল মুছে দিয়ে বলল, আমি জানি তোমার কষ্ট কত বড়। প্রতিদিন তুমি ভাইয়ার এই অবস্থা দেখে ভেঙে পড়ছ গু। আমি নীরবে কাঁদতে লাগলাম। অর্জুন আমার মাথায় হাত বুলাতে লাগল। তারপর হঠাৎ করেই সে সেই কথাগুলো বলল, যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। দেওর আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এমন একটা সময়ে যখন তার ভাই, আমার স্বামী, এমন অবস্থায়। অর্জুন, তুমি কি বলছ? আমি তার কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসলাম। এটা কি রকম কথা? তোমার ভাই এখনও বেঁচে আছে। তার শরীর বেঁচে আছে, বুদি, অর্জুন বলল, কিন্তু ডাক্তার বলেছেন সে আর কখনো সচেতন হবে না। এটা শুধু সময়ের ব্যাপার। তাই বলে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? আমি অবিশ্বাসে জিজ্ঞাসা করলাম। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, বুদি, অর্জুন আমার হাত ধরল। কিন্তু আমি 6 মাস ধরে তোমার পাশে আছি, তোমার হৃদয়ের কষ্ট দেখেছি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সুখী করতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী সেন। আমার বয়স 42 বছর। আমার স্বামীর নাম অনির্বাণ সেন, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর মালবিকা। অভিজিৎ 19 বছর বয়সী, কলেজে পড়ে। মালবিকা 12 বছর বয়সী, স্কুলে যায়। আমার গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ সকাল থেকে। আমি বাড়ির বালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, যখন আমার মোবাইলে একটা কল এলো। আমার স্বামী অনির্বাণ দুর্ঘটনায় পড়েছে। আমি সেদিন বুঝতে পারিনি যে ওই একটা কল আমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। অনির্বাণ গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছিল। একটা ট্রাক তার গাড়িকে ধাক্কা মেরে উল্টে দিয়েছিল। যখন আমি হাসপাতালে পৌঁছালাম, তখন ডাক্তাররা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা আমি অপেক্ষা করলাম, আমার চোখ থেকে অশ্রু থামছিল না। সেই সময় আমার দেওর অর্জুন আমার পাশে এসে দাঁড়াল। অর্জুন অনির্বাণের ছোট ভাই, আমাদের বিয়ের পর থেকেই সে আমাদের সাথেই থাকে। অর্জুন আমার হাত ধরে বলল, ভাবি, আমি আছি। সব ঠিক হয়ে যাবে। অপারেশন শেষে ডাক্তার বললেন যে অনির্বাণের মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে। সে কোমায় চলে গেছে এবং কখন ফিরবে তা নিশ্চিত করে বলা যাবে না। সেই দিন থেকে শুরু হলো আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। প্রতিদিন হাসপাতালে যাওয়া, অনির্বাণকে দেখা, ডাক্তারদের সাথে কথা বলা, বাড়ি ফিরে বাচ্চাদের দেখাশোনা করা, স্কুল কলেজের কাজে সাহায্য করা। অর্জুন প্রতিদিন আমাকে সাহায্য করত। সে অফিসের পর সরাসরি হাসপাতালে চলে আসত, আমাকে সাহায্য করত অনির্বাণকে খাওয়াতে, তার শরীর পরিষ্কার করতে। 6 মাস পার হয়ে গেল। অনির্বাণ এখনও কোমায়। ডাক্তাররা এখন বলেন যে তার আর সচেতন হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি প্রতিদিন ভেঙে পড়ছিলাম। বাচ্চারা তাদের বাবাকে দেখতে চাইত, কিন্তু তাদের নিয়ে হাসপাতালে যাওয়া আমার পক্ষে কঠিন হয়ে উঠছিল। সেই রাতে অর্জুন আমাদের বাড়িতে এসেছিল। বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল। আমি সোফায় বসে টিভি দেখছিলাম, কিন্তু আমার মন ছিল অন্যত্র। অর্জুন আমার পাশে বসল। ভাবি, সে শুরু করল, আমি জানি তুমি কতটা কষ্ট পাচ্ছ। আমি তোমাকে এভাবে আর ভেঙে পড়তে দেখতে পারছি না। আমি চোখে অশ্রু নিয়ে তার দিকে তাকালাম।
আমি কি করব অর্জুন? আমি কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করব? বাচ্চারা প্রতিদিন জিজ্ঞেস করে তাদের বাবা কবে ফিরবে। অর্জুন আমার হাত ধরল। ভাবি, আমি একটা কথা বলতে চাই। তুমি রাগ করো না। সে একটু থামল, তারপর বলল, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি। তারা বলেছেন অনির্বাণ ভাইয়ার আর ফিরে আসার সম্ভাবনা নেই। তার শরীর বেঁচে আছে, কিন্তু তার মন, তার আত্মা চলে গেছে। আমি নিঃশব্দে কাঁদতে লাগলাম। অর্জুন আমাকে জড়িয়ে ধরল। আমি তার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকলাম। ভাবি, অর্জুন আমার চোখের জল মুছে দিল। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু শোনো। আমি ভাইয়াকে নার্সিং হোমে রাখার ব্যবস্থা করতে পারি। সেখানে তার যত্ন নেওয়া হবে। তুমি একা পারছ না, তোমার স্বাস্থ্য ভেঙে পড়ছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুমি কি বলছো অর্জুন? আমি কিভাবে অনির্বাণকে নার্সিং হোমে রাখতে পারি? ভাবি, বিশ্বাস করো, এটাই ভালো হবে। তুমি প্রতিদিন তার কাছে যেতে পারবে, কিন্তু তোমার উপর এই চাপ কমবে। অর্জুন আমার হাত আবার ধরল। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। অর্জুন আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি আরও কিছু বলতে চাই। আমি জানি ভাইজা আর কখনো সুস্থ হবে না। সে এখন শুধু একটা দেহ। তাকে নার্সিং হোমে রাখা যাক, আর তুমি আমার জীবনে নতুন অধ্যায় শুরু করো। তোমাকে আমি বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে ভালোবাসতে চাই, যা ভাইজা কখনো করেনি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার কানে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। অর্জুন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে? তার ভাই, আমার স্বামী, এখনও জীবিত থাকতে? অর্জুন, তুমি কি বলছো? আমি একটু সরে গেলাম। এটা কি রকম কথা? তোমার ভাই এখনও বেঁচে আছে। তার শরীর বেঁচে আছে ভাবি, অর্জুন বলল, কিন্তু ডাক্তার বলেছেন সে আর কখনো সচেতন হবে না। এটা শুধু সময়ের ব্যাপার। তাই বলে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? আমি অবিশ্বাসে জিজ্ঞাসা করলাম। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে ভাবি, অর্জুন আমার হাত ধরল। কিন্তু আমি 6 মাস ধরে তোমার পাশে আছি, তোমার হৃদয়ের কষ্ট দেখেছি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সুখী করতে চাই। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। তুমি পাগল হয়ে গেছ অর্জুন। আমি তোমার ভাবি, তোমার ভাইয়ের স্ত্রী। আমাদের 2টো বাচ্চা আছে। তুমি কি ভাবছ? অর্জুন উঠে দাঁড়াল। আমি জানতাম তুমি এভাবে রিয়াক্ট করবে। কিন্তু ভাবি, এটাই ভালো হবে। ভাইজা আর ফিরবে না। তুমি একা জীবন কাটাবে, বাচ্চাদের একা মানুষ করবে। আমি তোমাকে ভালোবাসি, বাচ্চাদেরও। আমরা একটা পরিবার হতে পারি। আমি চিৎকার করে উঠলাম, তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও অর্জুন। আমি তোমার মুখ দেখতে চাই না। অর্জুন আমার দিকে এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। অর্জুনের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে আমাকে বিয়ে করতে চায়? সে কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি আমার সম্পত্তির দিকে তার নজর? পরের দিন সকালে আমি যখন বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছিলাম, তখন আমার মোবাইলে একটা মেসেজ এলো। অর্জুন লিখেছিল, ভাবি, আমি দুঃখিত। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি আজ বিকেলে তোমার বাড়িতে আসব, আমাদের কথা বলা দরকার। আমি মেসেজটা পড়ে রেগে গেলাম। এরপরেও সে আমার বাড়িতে আসতে চায়। আমি উত্তর দিলাম, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি আমার বাড়িতে এসো না। সেদিন আমি হাসপাতালে গেলাম না। আমি চাইছিলাম না অর্জুনের সাথে দেখা হোক। আমি বাড়িতে বসে ভাবছিলাম কি করা উচিত। অনির্বাণ সত্যিই কি আর ফিরবে না? আমি কি বাকি জীবন একা কাটাব? বাচ্চাদের মুখে কি জবাব দেব? সন্ধ্যায় আমি শুনতে পেলাম দরজায় নক হচ্ছে। আমি জানতাম এটা অর্জুন। আমি দরজা খুললাম না। কিন্তু নক বন্ধ হলো না। শেষে আমি দরজা খুললাম। সেখানে দাঁড়িয়ে ছিল একজন পুলিশ অফিসার। আপনি কি শ্রীমতী শ্রাবন্তী সেন? তিনি জিজ্ঞাসা করলেন। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি শ্রাবন্তী। কি ব্যাপার? আমি দুঃখের সাথে জানাচ্ছি যে শ্রী অর্জুন সেনের একটি দুর্ঘটনা হয়েছে। তিনি তার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, যখন একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা মারে। অফিসার একটু থামলেন। দুঃখের বিষয়, তিনি মারা গেছেন। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। অর্জুন মারা গেছে? একই ধরনের দুর্ঘটনায়, যেভাবে অনির্বাণ। আমাদের একটা সন্দেহ আছে, অফিসার আবার বললেন। গাড়ির ব্রেক সিস্টেমে ছেঁড়া ছিল।
এটা একটা সাধারণ দুর্ঘটনা নয়, এটা সম্ভবত সুনিয়োজিত ছিল গু। আমি হতবাক হয়ে অফিসারের দিকে তাকিয়ে রইলাম। আপনি কি বলতে চাইছেন? আমরা তদন্ত করছি। অর্জুন সেনের জিনিসপত্র থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। আপনার স্বামীর দুর্ঘটনাও অনুরূপ ছিল, তাই না? আমরা সেটাও পুনরায় তদন্ত করতে চাই। আমি কাঁপতে শুরু করলাম। আপনি আপনি কি বলতে চাইছেন যে অনির্বাণের দুর্ঘটনাও? আমরা নিশ্চিত নই, কিন্তু অর্জুন সেনের ল্যাপে আমরা কিছু তথ্য পেয়েছি। আপনি কি জানেন আপনার স্বামীর লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে, যেটা তার মৃত্যুর ক্ষেত্রে আপনাকে একটা বড় অঙ্কের টাকা দেবে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমাদের দুজনেরই আছে। আমরা বাচ্চাদের জন্য নিয়েছিলাম গু। আর একটা বিষয়, অফিসার বললেন, আপনার স্বামীর সম্পত্তির একটা বড় অংশ অর্জুন সেনের নামে করা হয়েছিল। আপনি কি এটা জানতেন? আমি অবাক হয়ে গেলাম। না, আমি জানতাম না গি। আমরা অর্জুন সেনের ব্যাংক অ্যাকাউন্টও চেক করছি। সেখানে একটা বড় অঙ্কের টাকা জমা হয়েছে, যেটা সম্ভবত আপনার স্বামীর সম্পত্তি বিক্রি করে পাওয়া গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না যা শুনছিলাম। অর্জুন অনির্বাণের সম্পত্তি বিক্রি করে নিয়েছে? সে কিভাবে করল? মিসেস সেন, অফিসার আবার বললেন, আমরা সন্দেহ করছি যে অর্জুন সেন আপনার স্বামীর দুর্ঘটনার পিছনে থাকতে পারেন। তিনি সম্ভবত আপনার স্বামীকে হত্যা করার চেষ্টা করেছিলেন গু। আমি ধপ করে সোফায় বসে পড়লাম। আমার মাথা ঘুরছিল। অর্জুন অনির্বাণকে হত্যা করার চেষ্টা করেছিল? সে কেন এমন করবে? আমরা আরও তদন্ত করছি, অফিসার বললেন। আমরা আপনার স্বামীর গাড়িও পরীক্ষা করতে চাই। আপনি কি জানেন সেটা কোথায় আছে? আমি মাথা নাড়লাম। স্ক্র্যাপ ইয়ার্ডে। দুর্ঘটনার পর সেটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে কি আমরা সেটা খুঁজে বের করব, অফিসার বললেন। আমি আপনাকে আমার কার্ড দিয়ে যাচ্ছি। আপনার যদি আর কোনো তথ্য থাকে আমাকে জানাবেন। অফিসার চলে যাওয়ার পর আমি বসে রইলাম স্তব্ধ হয়ে। অর্জুন কি সত্যিই অনির্বাণকে হত্যা করার চেষ্টা করেছিল? সে কি আমাকে বিয়ে করতে চেয়েছিল শুধু টাকার জন্য? আমি কি এতদিন একটা খুনির সাথে একই ছাদের নিচে ছিলাম? রাতভর আমি ঘুমাতে পারিনি। সকালে আমি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে হাসপাতালে গেলাম। অনির্বাণের কাছে বসে আমি কাঁদতে লাগলাম। কেন তুমি আমাকে ছেড়ে গেলে, অনির্বাণ? কেন তুমি আমাকে একা ফেলে গেলে এই সমস্যার মধ্যে? আমি অনির্বাণের হাত ধরে বসেছিলাম, যখন হঠাৎ আমি অনুভব করলাম তার আঙ্গুল নড়ে উঠল। আমি অবাক হয়ে উঠে দাঁড়ালাম। অনির্বাণ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি নার্সকে ডাকলাম। তিনি এসে অনির্বাণকে পরীক্ষা করলেন, তারপর ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে অনির্বাণকে দেখে বললেন, এটা একটা ভালো সাইন, কিন্তু এখনও অনেক সময় লাগবে। আমরা আরও কিছু টেস্ট করতে চাই। সেদিন বিকেলে পুলিশ অফিসার আবার আমার বাড়িতে এলেন। মিসেস সেন, আমরা আপনার স্বামীর গাড়ি পরীক্ষা করেছি। সেখানেও ব্রেক সিস্টেমে ছেঁড়া ছিল। এটা একটা সাধারণ দুর্ঘটনা ছিল না গি। আমি তাকে বললাম অনির্বাণের অবস্থার পরিবর্তন সম্পর্কে। তিনি শুনে বললেন, এটা একটা ভালো খবর। আমরা চাই তিনি সুস্থ হন এবং আমাদের বলতে পারেন কি ঘটেছিল গো। পরের কয়েকদিন ধরে অনির্বাণের অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে লাগল। তার আঙ্গুল নড়াচড়া করতে লাগল, তার চোখের পাতা কাঁপতে লাগল। ডাক্তাররা বলতে লাগলেন যে এটা খুবই অস্বাভাবিক, এমন রোগীরা সাধারণত আর ফিরে আসে না। একদিন যখন আমি অনির্বাণের পাশে বসেছিলাম, তার চোখ খুলে গেল। আমি আঁতকে উঠলাম। অনির্বাণ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? অনির্বাণ ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখে জল এসে গেল। আমি তার হাত ধরে বললাম, তুমি কি বলতে পারবে কি ঘটেছিল? অনির্বাণ কথা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা শুকিয়ে গিয়েছিল। আমি তাকে একটু জল দিলাম। তারপর সে ধীরে ধীরে বলল, অর্জুন, সে আমার গাড়ির ব্রেক কেটে দিয়েছিল। আমি অবাক হয়ে গেলাম। তুমি কি নিশ্চিত? অনির্বাণ আবার মাথা নাড়ল। সেদিন সকালে আমি দেখেছিলাম সে গ্যারেজে কিছু করছিল। আমি জিজ্ঞেস করিনি। ভেবেছিলাম ও গাড়ি চেক করছে গি। আমি তাড়াতাড়ি পুলিশ অফিসারকে ফোন করলাম। তিনি এসে অনির্বাণের বয়ান নিলেন। অনির্বাণ যতটুকু বলতে পারল, তা থেকে পুলিশ বুঝতে পারল যে অর্জুন দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছিল অনির্বাণকে হত্যা করার।
অনির্বাণ শুনেছিল অর্জুন কারো সাথে ফোনে কথা বলছিল, যেখানে সে বলছিল যে সে অনির্বাণের সম্পত্তি নিজের নামে করিয়ে নিয়েছে। পুলিশ তদন্ত করে জানতে পারল যে অর্জুন একজন জালিয়াতের সাথে যোগাযোগ করেছিল, যে তাকে ভুয়া দলিল তৈরি করে দিয়েছিল। এই দলিলগুলো দিয়ে অর্জুন অনির্বাণের সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল। এমনকি অনির্বাণের সিগনেচারও জাল করা হয়েছিল। অর্জুনের ল্যাপটপ থেকে আরও তথ্য পাওয়া গেল। সে অনির্বাণকে হত্যা করার পর আমাকে বিয়ে করার পরিকল্পনা করেছিল, যাতে আমার সম্পত্তিও সে নিতে পারে। কিন্তু যখন সে দেখল অনির্বাণ মারা যায়নি, শুধু কোমায় চলে গেছে, তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, যাতে আমি অনির্বাণকে নার্সিং হোমে পাঠাই এবং সে আমার মাধ্যমে অনির্বাণের সম্পত্তি নিয়ন্ত্রণ করতে পারে। এই সমস্ত তথ্য পুলিশের হাতে আসার পর তারা অর্জুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করল। যদিও অর্জুন মারা গিয়েছিল, কিন্তু তার জালিয়াতি সামনে আসায় আমরা আমাদের সম্পত্তি ফিরে পেলাম। অনির্বাণের অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে লাগল। ডাক্তাররা বললেন এটা একটা মিরাকল। 6 মাস পর অনির্বাণ হাসপাতাল থেকে বাড়ি ফিরল। সে এখনও পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু সে জীবনের দিকে ফিরে আসছিল। একদিন যখন আমরা বাগানে বসেছিলাম, অনির্বাণ আমার হাত ধরে বলল, তুমি জানো শ্রাবন্তী, অর্জুন আমাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সে আমাকে একটা অমূল্য উপহার দিয়ে গেছে গি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি উপহার? অনির্বাণ আমার দিকে তাকিয়ে হাসল। সে আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে জীবন কত মূল্যবান। আমি আগে সবসময় কাজে ব্যস্ত থাকতাম, তোমাকে বাচ্চাদের যথেষ্ট সময় দিতাম না। এখন আমি বুঝতে পেরেছি যে পরিবারই সবচেয়ে মূল্যবান গু। আমি অনির্বাণকে জড়িয়ে ধরলাম। আমি তোমাকে ভালোবাসি, অনির্বাণ গি। আমিও তোমাকে ভালোবাসি শ্রাবন্তী, অনির্বাণ বলল। আর আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো তোমাকে বাচ্চাদের একা ছেড়ে যাব না গি। সেই দিন থেকে আমাদের জীবন নতুন করে শুরু হল। অনির্বাণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আমরা বাচ্চাদের সাথে বেশি সময় কাটাতে শুরু করলাম। আমরা বুঝতে পারলাম যে ধনসম্পত্তি নয়, পরিবারই আসল সম্পদ। আমার এই গল্প থেকে আপনারা কি শিখলেন? জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে। কিন্তু যদি আপনার পরিবার আপনার পাশে থাকে, যদি আপনি সত্যের পথে থাকেন, তাহলে সব বাধা অতিক্রম করা যায়। আর সবচেয়ে বড় কথা, কখনো বিশ্বাস করবেন না এমন কাউকে যে আপনার পরিবারকে ভাঙতে চায়। অর্জুন আমাদের বিশ্বাস ভেঙেছিল, কিন্তু সে জানত না যে সত্যের জয় হয়, মিথ্যার নয়। আজ আমরা সুখী। অনির্বাণ, আমি, আমাদের বাচ্চারা, আমরা এখন আরও বেশি একসাথে আছি। আমরা প্রতিদিন জীবনকে উপভোগ করি, কারণ আমরা জানি জীবন কত মূল্যবান। এই ছিল আমার গল্প। আশা করি আপনারা এটা থেকে কিছু শিখেছেন। ধন্যবাদ আমার গল্প শোনার জন্য।